গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে আসলাম অঙ্কের আরেকটি নতুন ক্লাস নিয়ে। তোমরা জানো এখন অঙ্কের জ্যামিতির উপর ক্লাস চলছে। আমি অলরেডি জ্যামিতির উপর কয়েকটা ক্লাস করিয়েছি, আশা করি তোমরা ওই ক্লাসগুলি রেগুলার ফলো করছো। আর কর্মবার্তা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সাম লাইক টিপিএসসি কম্বাইন, রেলওয়ে, এনটিপিসি, টেট 1, টেট 2, ত্রিপুরা পুলিশ, এসআই কনস্টেবল, হাইকোর্ট, জিআরবিডি 2, এসএসসি এরকম বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আজকে আরেকটা জ্যামিতির ক্লাস, যেটার মধ্যে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি করলে তোমরা ত্রিভুজের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক সম্পর্কে তোমরা জানতে পারবে, যা তোমাদের এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি বলবো যে আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকের ক্লাসটি শুরু করি। আর আমি যে ইনফরমেশনগুলি দিচ্ছি এগুলি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে বা নোট ডাউন করে রাখবে। আমি বলবো নোট ডাউন করে রাখতে, কারণ তুমি যখন নিজের হ্যান্ডরাইটিংয়ে নোটগুলি পড়বে তখন তোমার মনে থাকবে, সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, আর যদি এখন নোট করার পসিবিলিটি না থাকে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা ভিডিওটা তো তোমরা সবসময় পাবে ইউটিউবে, সেকেন্ড টাইম দেখে নিতে পারবে। আচ্ছা, গত ডেটের যে হোমওয়ার্কটার আনসারটা দেখে নাও। গত ডেটের হোমওয়ার্কটার আমি দেখেছি তোমরা কমেন্টে আনসার দিয়েছো 1-2 জন। আমি বলবো যে হোমওয়ার্কগুলি তোমরা সবাই কমেন্টে আনসার দাও, তাহলে আমি বুঝতে পারবো বা তোমরাও বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার। ঠিক আছে, আর গত ডেটের যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটার আনসার হবে 4.8 সেন্টিমিটার, মানে অপশান ডি হবে আমার রাইট আনসার। ঠিক আছে, চলো আজকের টপিকটা শুরু করি। আজকে আমি আবার বলছি, আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, চলো দেখো, ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র কি বা ভরকেন্দ্র বলতে কি বুঝি, খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। ভরকেন্দ্র বলতে আমরা বুঝি ত্রিভুজের ত্রিভুজের মধ্যে আমরা 3টি মধ্যমা অঙ্কন করতে পারবো। ঠিক আছে, তবে আমি যদি এটাকে এবিসি একটা ত্রিভুজ ধরি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমি একটা মধ্যমা ড্র করতে পারবো। ঠিক আছে, এটাকে আমি এম দিলাম। তারপর বি শীর্ষবিন্দু থেকে আমি একটা মধ্যমা অঙ্কন করতে পারবো, এটাকে আমি এন দিলাম। আর সি শীর্ষবিন্দু থেকে একটা মধ্যমা অঙ্কন করতে পারবো, এটাকে আমি ও দিলাম। ঠিক আছে, দেখবো কি আমরা এই তিনটা মধ্যমা এটি একটা নির্দিষ্ট একটা পয়েন্টে সবগুলি কি ছেদ করবে। ওই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। তাহলে জি হলো কি আমার ভরকেন্দ্র। বুঝতে পেরেছ? তাহলে ভরকেন্দ্র হলো কি, ভরকেন্দ্র হলো ত্রিভুজের 3টি মধ্যমার ছেদবিন্দুকে বলা হয় ভরকেন্দ্র, বা 3টি মধ্যমা পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি হলো কি মধ্যমা। আর সরি, সেই বিন্দুটি হলো কি ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে কি দিয়ে চিহ্নিত করা হয়? জি দিয়ে চিহ্নিত করা হয়। ভরকেন্দ্র সর্বদা কোথায় থাকে? ভরকেন্দ্র সর্বদা ত্রিভুজের অভ্যন্তরেই থাকে। এটা যে ধরনের ত্রিভুজই হয়। আমি গত ডেটে তো 3 ধরনের ত্রিভুজ পড়িয়েছিলাম। আমি কোণভেদে 3 ধরনের বা বাহুভেদে 3 প্রকারের। কোণভেদে 3 প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক, সমকোণী ত্রিভুজ হোক, স্থূলকোণী ত্রিভুজ হোক, যেই ধরনের ত্রিভুজ হোক না কেন, তার ভরকেন্দ্রটা সবসময় কি ত্রিভুজের মধ্যেই অবস্থিত থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আর ভরকেন্দ্রকে আমরা ভারকেন্দ্র বলি, কারণ এই বিন্দুটি কি এই বিন্দুটি ত্রিভুজের সব দিকে কি সমান ওজনে ভাগ করে ত্রিভুজটিকে। ঠিক আছে, এই বিন্দুটির মধ্যে। ঠিক আছে, সেন্টার অফ মাস যেটাকে আমরা বলতে পারি। আর ভরকেন্দ্র একটা মধ্যমা যখন, এটা যখন আমার মধ্যমা, মনে করো আমি মধ্যমাটা কি হলো, মধ্যমাটা হলো এ এম, একটা মধ্যমা আমার না, এ এম মধ্যমাটিকে, আর মধ্যমাটিকে ভরকেন্দ্র কি জি। তাহলে আমি যদি বলি যে এ এম একটা আমার
সরলরেখা, ঠিক আছে। এখানে জি একটা পয়েন্ট, ঠিক আছে। এই যে ভরকেন্দ্রটা, এই ভরকেন্দ্রটা এই মধ্যমাটাকে কিভাবে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। কি অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। বুঝতে পেরেছ? এখন শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত যে অংশটা থাকে এটা এটা হলো 2, আর ভরকেন্দ্র থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দুটা ওইটা হলো কি আমার 1, 2:1 অনুপাতে ভাগ করে। এটা খুব মনে রাখবে ভালো করে, এটা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। আশা করি বুঝতে পেরেছ। এটা হবে কি 2:1, এখানে হবে এটা 2, এটা 1, 2:1। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, আর আমি ভেবে নিচ্ছি যে তোমরা মধ্যমা কি জিনিসটা জানো, বা যারা জানো না তার জন্য আমি ধরো মধ্যমার জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। মিনিট ওয়েট করো। দেখো মধ্যমার ডেফিনেশনটা আমি এখানে দিয়ে দিয়েছি। মধ্যমা হলো কি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকেই মধ্যমা বলে। কি বলেছে? কোনো একটা ত্রিভুজের ধরলাম এটা হলো ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর, এটা হলো সি এ বাহুটা না, সি এ বাহুটার মধ্যবিন্দু কি বি, এই বিন্দুর যে রেখাংশটা ড্র করবো আমি এটাই হবে কি মধ্যমা। এখন সি বিন্দু থেকে রেখাংশটা কোথায় যাবে? বি আর এ এর মধ্যবিন্দুতে যাবে। এখন এ শীর্ষবিন্দু থেকে কোথায় যাবে? বিসি মধ্যবিন্দুতে। বিসি এর মধ্যবিন্দুতে যখন আমি রেখাংশগুলা অঙ্কন করব তখন কি একটা নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে কি প্রত্যেকটা মধ্যমা ছেদ করবে, ওই ছেদবিন্দুটাকেই বলা হয় ভরকেন্দ্র। বুঝতে পেরেছ? যদি তোমরা যদি মধ্যমার ডেফিনেশনটা না জানো তাহলে মধ্যমার ডেফিনেশনটাও লিখে রাখো, ঠিক আছে। তাহলে আমরা বেসিক যে মধ্যমা বা ভরকেন্দ্র সম্পর্কে যা যা জানার আমরা জেনে গেছি, ঠিক আছে। চলো একটা অঙ্ক দেখি। আচ্ছা, ভরকেন্দ্রের একটা ফর্মুলা আছে, ভরকেন্দ্র সাহায্যে আমরা যে যদি এরকম মধ্যমা যদি আমার ড্র করা থাকে, ঠিক আছে, তাহলে কোনো একটা ত্রিভুজের মধ্যমা, আমার মধ্যমার যে দৈর্ঘ্যটা ওই দৈর্ঘ্যটা আমরা কিভাবে নির্ণয় করি, ঠিক আছে। এই দৈর্ঘ্য নিয়ে একটা অঙ্ক দিয়েছে, দেখো আমি যে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজের প্রত্যেকটা সাইড দেওয়া আছে আমার কাছে, ঠিক আছে। এ বির ভ্যালু দেওয়া আছে, বিসির ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? এখন আমি যদি তাহলে কয়টা মধ্যমা হবে? তিনটা মধ্যমা হবে। তিনটা মধ্যমার থেকে আমি যদি প্রত্যেকটা মধ্যমার কি উচ্চতা বের করি বা দৈর্ঘ্য বের করি তাহলে ফর্মুলাটা কি হবে? এখানে ফর্মুলা তিনটা মধ্যমার ফর্মুলা দেওয়া আছে। যদি প্রথম মধ্যমা, দ্বিতীয় মধ্যমা, তৃতীয় মধ্যমা, ঠিক আছে। ফর্মুলাটা কি হবে? হাফ ইন্টু যেই বাহুটিতে মধ্যমা আছে ওই বাহুটি ছাড়া, যে বাহুটিতে মধ্যমা আছে ওই বাহুটি ছাড়া বাকি দুটো বাহুর দেখো 2b² + 2c²। কি হবে? 2b² + 2c²। আর এই যে মধ্যমাটা আমি বের করছি, কোন মধ্যমাটা? এম এ, মানে এ বাহুতে যে মধ্যমাটা হয়েছে ওইটার ভ্যালু, ঠিক আছে, ওইটার দৈর্ঘ্য। তার জন্য এখানে এর সাথে কি 2টা আমি দিইনি। বুঝতে পেরেছি? এইভাবে মনে রাখবে যে যেই মধ্যমাটা আমি বের করব ওইটার সাথে 2² হবে না, 2 হবে না, বাকি দুইটার সাথে হবে। যেমন এখানে এম বি, তার জন্য কি b² হয়েছে, 2b² হয়নি, আর বাকিগুলোতে 2 হয়েছে, 2a² + 2c² - 2b²। যখন এমসি বের করব তাহলে যখন এটা কি যেটা সি বাহুর মধ্যে হয়েছে তাহলে সি বাহুটার কি স্কোয়ার, এই ডাবল হবে না, হবে কি 2a² + 2b² - জাস্ট c²। এভাবে তোমরা মনে রাখতে পারো।
ঠিক আছে, এখন এই অঙ্কটা দেখি। অঙ্কটা কিভাবে বের করব। এখন অঙ্কটা বের করার জন্য আমাকে দেওয়া আছে কি, এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে। তাহলে এমবি যখন দেব তখন কার ভ্যালুটা সিঙ্গেল বসবে, বি স্কোয়ার হবে, এখানে 2b হবে না, মানে আমার সেকেন্ড ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমি সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এমবি ইকুয়ালস টু হবে, এমবি ইকুয়ালস টু হবে হাফ ইন্টু রুট ওভার 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখানে এ কত, এ হলো বিসি হলো 5, আর সি কত, সি হলো এবি হলো 4, আর এটা হলো 6। ক্লিয়ার? তাহলে কি হবে, হাফ ইন্টু রুট ওভার 2 ইন্টু 5 স্কোয়ার মানে 25 প্লাস 2 ইন্টু সি স্কোয়ার মানে 16 মাইনাস বি স্কোয়ার মানে 25। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু রুট ওভার 50 প্লাস 32 মাইনাস 25। সরি 25 না তো, সরি এখানে 6 হবে। তাহলে এটা যদি 6 হয় তাহলে হবে 36 মাইনাস 36। তাহলে আনসারটা হবে হাফ ইন্টু রুট ওভার 46। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু রুট ওভার 46 কোন অপশন, অপশন ডি আমার রাইট অ্যান্সার। অপশন ডি আমার হবে কি রাইট অ্যান্সার। এরকমভাবে আমি প্রত্যেকটা কি মধ্যমা আমি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলি তোমরা লিখে রাখো। চলো নেক্সট নেক্সট দেখি কি টপিক আছে। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো কি অন্তঃকেন্দ্র। ঠিক আছে, প্রথমেরটা বললাম কি ভরকেন্দ্র, তারপরে করবো অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র বলতে বোঝায় যে ত্রিভুজের ভিতরে যদি আমি একটা সার্কেল ড্র করি, ওই সার্কেলটার যে সেন্টারটা এটাকে অন্তঃকেন্দ্র বলতে পারি। এখন অন্তঃকেন্দ্রটাকে আমি খুঁজে বের করবো কিভাবে। ঠিক আছে, অন্তঃকেন্দ্রটাকে আমি খুঁজবো কিভাবে, এখন দেখো অন্তঃকেন্দ্রের ডেফিনেশনটা কি বলে। অন্তঃকেন্দ্র হলো ত্রিভুজের 3টি কোণের দ্বিখণ্ডককে বা অ্যাঙ্গেল বাইসেক্টর এর ছেদবিন্দু। মানে কয়টা কোণ, ত্রিভুজের কয়টা কোণ, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। এই তিনটা কোণের যদি আমি সমদ্বিখণ্ডক ড্র করি, ঠিক আছে, সমদ্বিখণ্ডক যদি ড্র করি তাহলে প্রত্যেকটা সমদ্বিখণ্ডক একটি কি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটিকেই বলা হয় অন্তঃকেন্দ্র। বুঝতে পেরেছ? প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে গিয়ে মিলিত হয় ওই বিন্দুটাকেই বলা হয় অন্তঃকেন্দ্র। আশা করি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, অন্তঃকেন্দ্র ভরকেন্দ্রের মতো অন্তঃকেন্দ্র সর্বদা কি থাকে, ত্রিভুজের ভিতরেই অবস্থান করে। অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের 3টি বাহু সমদূরত্বে অবস্থিত। অন্তঃকেন্দ্র কি হয়, ত্রিভুজের 3টি বাহু থেকে সমদূরত্ব অবস্থিত। এই যে অন্তঃকেন্দ্র, এই অন্তঃকেন্দ্রটা কি প্রত্যেকটা বাহু থেকে, যেমন এই এল থেকে যে এল আই সমান সমান হবে এন আই সমান সমান হবে এম আই, সমদূরত্বে অবস্থিত। বুঝতে পেরেছ? বা আমি যদি ঘুরিয়ে বলি যে এটা যদি আমার এই ভিতরের বৃত্তটার সেন্টার হয় তাহলে সেন্টার থেকে প্রত্যেকটা রেডিয়াস কি হবে, সমান হবে। তাহলে দেখো সেন্টার থেকে আই এল, আই এম আর আই এন প্রত্যেকটাই কি ব্যাসার্ধ, তাহলে এগুলি সমান হবে। এভাবে আমি মনে রাখতে পারি। দেখো আমি প্রথমে যেটা বলেছি, অন্তঃকেন্দ্র হলো অন্তর্বৃত্তের কেন্দ্র যা ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে। যেটা আমি বললাম, অন্তঃকেন্দ্র হলো অন্তর্বৃত্তের কি কেন্দ্র যা ত্রিভুজের 3টি বাহুকে
স্পর্শ করে। এখন তাহলে অন্তঃব্যাসার্ধ বলতে এলআই, এনআই, এমআই, এগুলির ভ্যালু আমি কিভাবে বের করবো? ভ্যালু বলতে আমি এগুলির দৈর্ঘ্য কিভাবে বের করব? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজটা আমাকে দেবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, ওই ত্রিভুজটির ক্ষেত্রফল ডিভাইড করে দেবো অর্ধ পরিসীমা, মানে ত্রিভুজটির পরিসীমার অর্ধেক দিয়ে। ওই ত্রিভুজটির ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজটির পরিসীমার অর্ধেক। বুঝতে পেরেছ? ত্রিভুজটির ক্ষেত্রফল বাই ওই ত্রিভুজটির পরিসীমার অর্ধেক। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। অন্তকেন্দ্রের ক্ষেত্রে এটা যদি আমার কি আই, আমার কেন্দ্রটা, ঠিক আছে। এখন দেখো এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এখানে ফর্ম হচ্ছে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, তারপর আমার এখানে অ্যাঙ্গেল আছে। এই সবগুলি অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন থাকে। কি রিলেশন? দেখো যে বিআইসি, বিআইসি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সমান? এই অ্যাঙ্গেলটার সাথে কার রিলেশন? অ্যাঙ্গেল এ রিলেশন। কীরকম? এই অ্যাঙ্গেলটা সমান সমান 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। তেমনি প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথেই কি সম্পর্ক আছে, এই রিলেশনগুলি তোমরা নোট করে রাখো। এই রিলেশন থেকে অঙ্ক আসে, যেরকম আমি এখানে দিয়েছি দেখো, অ্যাঙ্গেল এ যদি 80 ডিগ্রি হয়, এখানে বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সি, আরে ট্রায়াঙ্গেল এ বি সি, আই হলো কি ইন সেন্টার মানে অন্তকেন্দ্র, ঠিক আছে। এখন যদি অ্যাঙ্গেল এর ভ্যালু 80 হয়, তাহলে অ্যাঙ্গেল বিআইসি কত? অ্যাঙ্গেল বিআইসি কত হবে? তাহলে নর্মাল আমরা জানি যে অ্যাঙ্গেল বিআইসি কত, অ্যাঙ্গেল বিআইসি ইকুয়ালস টু হবে 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। অ্যাঙ্গেল এ কত? 80, তাহলে 90 প্লাস 80 বাই 2, 90 প্লাস 40, মানে আনসার হবে 130 ডিগ্রি। কোন আনসারটা ঠিক? অপশন বি আমার রাইট আনসার, অপশন বি আমার রাইট আনসার। দেখো অনেক কত ইজি, আমি যদি এই ফর্মুলাগুলি মনে রাখতে পারি, এই টপিকটা যদি আমি ভালো করে বুঝি, তাহলে অঙ্কগুলো করতে কত ইজি হবে আমার। চলো নেক্সট দেখি। নেক্সট হলো লম্বকেন্দ্র। অলরেডি আমরা দুইটা শিখে গেছি, এখন থার্ড যেটা হবে, এটা হবে কি লম্ব কেন্দ্র। লম্বকেন্দ্র মানে কি? লম্বকেন্দ্র হলো ত্রিভুজের 3টি লম্ব যদি আমি ড্র করি, ঠিক আছে, অল্টিটিউড যদি আমি ড্র করি, তাহলে ওই লম্বগুলি যে বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বা তুমি বলতে পারো ত্রিভুজের 3টি উচ্চতা যদি আমি ড্র করি, এই উচ্চতাগুলি যে বিন্দুতে ছেদ করে ওইটাকে বলা হয় লম্ব কেন্দ্র, ঠিক আছে। এবং লম্বকেন্দ্রের অবস্থান, বাকি দুইটার মতো লম্বকেন্দ্রের অবস্থান সবসময় ত্রিভুজের ভিতরে হয় না। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ভিতরে হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে ত্রিভুজের ভিতরে হবে কি লম্বকেন্দ্র। বুঝতে পেরেছ? কিন্তু সমকোণী ত্রিভুজ হলে, যদি সমকোণী ত্রিভুজ হয়, তখন লম্বকেন্দ্র সমকোণের শীর্ষবিন্দুতে হবে। সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে লম্বকেন্দ্র কি সমকোণের শীর্ষবিন্দুতে হবে। বুঝতে পেরেছি? তারপরে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাইরে অবস্থান করবে। স্থূলকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে কি হবে? ত্রিভুজের বাইরে অবস্থান করবে। তাহলে ত্রিভুজের বাইরের কোন অংশে অবস্থান করবে, ত্রিভুজের ভিতরে হবে না। বুঝতে পেরেছ? আর এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার জন্য সূক্ষ্মকোণের কি ভিতরে লম্বকেন্দ্রটি অবস্থিত। বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে দেখো লম্বকেন্দ্র যদি দেওয়া থাকে, আমার অ্যাঙ্গেলগুলি কি হবে? যদি লম্বকেন্দ্র দিয়ে দেওয়া আছে, তারপর বিওসি, বিওসি মানে এই অ্যাঙ্গেলটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি জাস্ট কি করব, 1T থেকে অ্যাঙ্গেল এ মাইনাস করে দেব। এওসি যদি আমার এওসি এই অ্যাঙ্গেলটা বের করতে বলে, তাহলে অ্যাঙ্গেল বি 180 থেকে অ্যাঙ্গেল বি মাইনাস করে দেব। এই অ্যাঙ্গেলটা বের করতে বললে আমি 180 থেকে অ্যাঙ্গেল সি মাইনাস করে দেব। ক্লিয়ার? এবং লম্বকেন্দ্রের পজিশন দেখো, এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? এবিসিতে একটা ত্রিভুজ আছেই, বাকি আরো নতুন তিনটা, একটা, দুইটা, তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? তাহলে এবিসির জন্য লম্বকেন্দ্র কোনটা? ও।
এখন বিওসি এই ত্রিভুজটার জন্য, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার জন্য লম্বকেন্দ্র কি হবে? এ হবে। ক্লিয়ার? এখন এ ও বি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার জন্য লম্বকেন্দ্র হবে সি। আর ট্রায়াঙ্গেল এ ও সি এটার জন্য লম্বকেন্দ্র হবে বি। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমি একটা চিত্র দেখে, জাস্ট একটা চিত্র দেখে আমি অনেকগুলি ইনফরমেশন অটোমেটিক আমি পেয়ে যাচ্ছি। কোনো ক্যালকুলেশনই করতে হচ্ছে না, আমি জাস্ট অটোমেটিক একটা চিত্র দেখে সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, চলি তাহলে নেক্সট স্লাইডে চলি আমরা। নেক্সট হলো খুবই ইম্পর্টেন্ট, পরিকেন্দ্র। ঠিক আছে, পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হলো ত্রিভুজের তিনটি বাহুর লম্ব দ্বিখণ্ডক এর ছেদবিন্দু। কি বলেছে? ত্রিভুজের প্রত্যেকটি বাহুর লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, দ্বিখণ্ডক মানে কি? একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে এই পয়েন্টে কি সমান ভাগে ভাগ করেছে? এই পয়েন্টে সমান মানে এটা আর এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে। এখন এই পয়েন্টে যখন আমি একটা লম্ব ড্র করব, এই পয়েন্টে যখন আমি একটা লম্ব ড্র করব এবং এই পয়েন্টে যখন আমি লম্ব ড্র করব, তখন একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কি তিনটা লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক ছেদ করবে। ওই ছেদবিন্দুটাকে বলা হয় পরিকেন্দ্র। বুঝতে পেরেছ? এখন ওই বিন্দুতে যদি আমি কোনো বৃত্ত ড্র করি, তাহলে এই বৃত্তটি প্রত্যেকটা শীর্ষবিন্দুর মধ্যে দিয়ে যাবে। এই কেন্দ্র থেকে এই কেন্দ্রকে যদি আমি একটা বৃত্ত সেন্টার ধরে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এই বৃত্তটি কি প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজের বহিস্থ বৃত্তের এটা কেন্দ্র, ত্রিভুজের বহিস্থ বৃত্তের এটা কেন্দ্র বা পরিবৃত্ত। ঠিক আছে, দেখো পরিকেন্দ্র বুঝতে পেরেছ? পরিকেন্দ্র সেম সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে থাকে, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যে থাকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যে থাকে। দেখো আমি একটা অঙ্ক তোমাদের দিয়েছি, এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য পরিকেন্দ্রটা কি? এই অতিভুজ, এটা তো অতিভুজ। সমকোণী ত্রিভুজ সমকোণ যদি এটা হয়, তাহলে এটা আমার অতিভুজ, অতিভুজের উপর আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাইরে থাকে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাইরে থাকে। এই ইনফরমেশনগুলি জেনে রাখো, ডাইরেক্ট তোমাদের কিন্তু অনেক সময় কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, দেখো পরিকেন্দ্র ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। কি বললাম? এই যে আমার পরিকেন্দ্রটা, এই পরিকেন্দ্রটা কি ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। বা তুমি যদি ঘুরিয়ে বলো যে যদি বৃত্তের কেন্দ্র এটা হয়, বৃত্তের প্রত্যেকটাই কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের প্রতিটা ব্যাসার্ধ কি হবে? সমান হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? পরিকেন্দ্র হলো পরিবৃত্তের কেন্দ্র যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে, যেটা অলরেডি আমি বলে ফেলেছি। ঠিক আছে, এখন পরিব্যাসার্ধ সারকাম রেডিয়াস কিভাবে বের করবো? পরিব্যাসার্ধ বলতে এটা, এখান থেকে এতটুকু জায়গা আমি কিভাবে বের করব, বা এখান থেকে এতটুকু জায়গা আমি কিভাবে বের করব, এখান থেকে এতটুকু জায়গা আমার কিভাবে বের করতে হবে। ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে প্রত্যেকটা সাইডের যে ডিস্টেন্স, লেংথ, এইগুলো আমি গুণ করব, এ ইন্টু বি ইন্টু সি ডিভাইড করে দেবো ত্রিভুজটার ক্ষেত্রফল এরিয়া, 4 ইন্টু এরিয়া। ঠিক আছে, 4 ইন্টু এরিয়া দিয়ে আমি গুণ করে দেব। দেখানো এখানে আমি তিনটা ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্বকেন্দ্র, পরিকেন্দ্রের একটা কম্পারিজন দিয়েছি। এটা স্ক্রিনশট তুলে রাখো বা নোট ডাউন করে রাখো। নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? চলো নেক্সট যাই। নেক্সট কিছু চলো অঙ্ক প্র্যাকটিস করে নিই। কি বলেছে দেখো, একটি ট্রায়াঙ্গেল যেটা হলো ও হলো সার্কাম সেন্টার। এখন এ ও সি, এ ও সি কোনটা? এ ও সি এটা দেওয়া আছে
কত 80, তারপর বিওসি দেওয়া আছে 120। এখন বের করতে লাগবে অ্যাঙ্গেল সি। কি বের করতে লাগবে? অ্যাঙ্গেল সি বের করতে লাগবে। এখন দেখি একটু ফর্মুলা দেখে নিই আগে, রিলেশনটা দেখো। যে অ্যাঙ্গেলগুলো বের করতে বলবে, যদি বিওসি বের করতে বলে, যদি বিওসি বের করতে বলে, একটু মুছে নিই, দাঁড়াও। যদি বিওসি বের করতে বলে তাহলে কি হবে? অ্যাঙ্গেল এ এর ডাবল হবে। যদি এ ও বি বের করতে বলে তাহলে অ্যাঙ্গেল সি এর ডাবল। যদি এ ও সি বের করতে বলে তাহলে অ্যাঙ্গেল বি এর ডাবল। খুব ইজি। তাহলে আমার কি কি বের করতে বলেছে? অ্যাঙ্গেল সি। যদি অ্যাঙ্গেল সি বের করতে বলে, মানে যদি আমার এই অ্যাঙ্গেলটার ভ্যালু জানা থাকে, তাহলে আমি অ্যাঙ্গেল সি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে আমার ফর্মুলাটা কি বলে? ফর্মুলা বলে যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল সি। এটাই বলে, দেখো, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল সি। ক্লিয়ার? এখন আমার অ্যাঙ্গেল সি বের করতে হবে কিভাবে? অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল এ ও বি বাই 2। এখন অ্যাঙ্গেল এ ও বি এর ভ্যালু কত? তাহলে দেখো, এটা টোটাল মিলে কত হবে? 360। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু কত হবে? 360 মাইনাস 80 প্লাস 120। ক্লিয়ার? তাহলে 360 মাইনাস 200 মানে 160। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 160 ডিভাইডেড বাই 2 মানে 80 ডিগ্রি। ঠিক আছে, কোন অপশনটা আমার ঠিক? অপশন বি আমার রাইট অ্যান্সার, আর সরি, অপশন এ আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ কিরকম অঙ্ক আসবে পরীক্ষায়? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কটা বলেছে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, যে রাইট অ্যাঙ্গেলের সাইডগুলি দেওয়া আছে 7 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। ফাইন্ড দ্য সার্কাম রেডিয়াস। ঠিক আছে, মানে আর। তাহলে আমি ফর্মুলা জানি, আর ইজ ইকুয়াল টু কী হবে? এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই 4 ইন্টু এরিয়া। ক্লিয়ার? তাহলে এখানে এবিসি কত? এবিসি হবে 7 ইন্টু 24 ইন্টু 25 বাই 4 ইন্টু এরিয়া কত? এখন এরিয়া বের করতে লাগবে। দেখো, এরিয়া মানে কি? কারণ এটা তো সবচেয়ে বড় সাইড, মানে এই সাইডটা কত হবে? এডি কত হবে? এডি হবে 25। ক্লিয়ার? আর এর যে কোনো একটা হবে 7, আর একটা হবে 24। এতটুকু তো জানি না? এখন এরিয়া বলতে বোঝায় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে একটা হবে বেস 24, একটা হবে হাইট, মানে কত? 7। এরিয়া যদি আমি বলি 12 ইন্টু 7, 12 ইন্টু 7। ক্লিয়ার? তাহলে এখানে এরিয়া হবে কত? 12 ইন্টু 7। বুঝতে পেরেছ? এটা এরিয়া। তাহলে 7 7 ক্যান্সেল, 12 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 2, 25 বাই 2 সেন্টিমিটার হবে 12.5 সেন্টিমিটার। কোন অপশনটা ঠিক? 12.5 সেন্টিমিটার। অপশন বি আমার রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো পরীক্ষায় অঙ্কগুলো কিভাবে আসবে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সব ডাউট সলভ করে দেওয়ার। তো নেক্সট একটা কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা খুব ইজি। এখানে জাস্ট বলেছে যে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে গণনা করব যদি তার সাইড এ বি সি দেওয়া থাকে। যদি তার সাইড কি এ বি সি দেওয়া থাকে, তাহলে তো এটা জানি, এখনই বললাম। আর ইজ ইকুয়াল টু কী হবে? আর ইকুয়ালস টু হবে এ ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই 4 ইন্টু কি এরিয়া, ইন্টু হবে এরিয়া। এভাবে বের করবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আমি ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নিয়ে নেক্সট ক্লাসটি নেব।
আর এটাই হবে ত্রিভুজের লাস্ট ক্লাস। যদি তোমাদের আরও ক্লাস লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে, যদি তোমাদের কমেন্ট দেখি তাহলে আমি আরও ক্লাস নেব, ঠিক আছে? আমার তো জানতে লাগবে যে তোমাদের কোন টপিকের বেশি ক্লাস লাগবে, ঠিক আছে? আমার টার্গেটটা হলো তোমাদের এক্সামে ভালো স্কোর করানো। চলো আজকে এতটুকুই, প্রিপারেশনটা ভালো করে করো তোমরা। আর এই ভিডিওগুলো তোমাদের যদি খুব উপকার আসে তাহলে তোমাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো, গুড নাইট।